কোনো কিছু শেষ করো, তোমরা ধরে নিতে পারবা যে এইখান থেকে কোশ্চেন এর বাইরে আসার চান্স খুবই কম আছে। কোন 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 পরীক্ষা আমরা টার্গেট করতে পারি, যে অর্থাৎ এখান থেকে জিএস করলে এসএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে এন্ড ইভেন যদি ব্যাংকিং এ কখনো কিছু আসে, সেক্ষেত্রে ব্যাংকিংও যদি কোনোদিন কিছু আসে, তাহলে আমাদের ডাব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, রেল হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই যা যা জিকে থেকে আসার মতো আছে সেটা আমরা এখানে কমপ্লিট করে নিচ্ছি। নিশ্চিন্ত হয়ে বসতে পারো। সোমবার দিন আমরা অর্থাৎ মন্ডে, আমাদের আপকামিং যে মানডে আছে, অর্থাৎ তোমাদের সেটা ডেট পড়ে যাবে হচ্ছে, লেট মি চেক ইট মানডে পড়বে 29th জুন। আমরা একটা লাইভ টেস্ট বানাবো, লাইভ টেস্ট করব। সেই লাইভ টেস্টটা তোমরা জয়েন করতে পারবে এবং কোশ্চেন সলভ করবো আমরা অনলাইনে, যেখান থেকে তোমরা অনলাইনে কোশ্চেন সলভ করে দেখতে পারবে যে তোমরা নিজেরা অ্যাজ এ স্টুডেন্ট কতটা এক্সাম রেডি, আমার এই সাবজেক্টগুলোতে তোমরা কতটা কমফোর্টেবল ফিল করছো। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। আমাদের জুডিশিয়ারি। দেখো, পার্ট 5 এর মধ্যে পড়ে আমাদের এই জুডিশিয়ারি। কিসের মধ্যে পড়ে? পার্ট 5 এর মধ্যে পড়ে সুপ্রিম কোর্ট। পার্ট 5 এর মধ্যে পড়ে আমাদের সুপ্রিম কোর্ট। এই পার্ট 5 এর ভিতরে আর্টিকেল 124 থেকে 147, এই টোটালটাই আসে সুপ্রিম কোর্টে, জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্টে। ক্যান ইউ প্লিজ টেল মি আর্টিকেল 123 কি? আর্টিকেল 123 কি? আর্টিকেল 123 কি কি বলে, কাকে ডিল করে? দেখি, কে বলতে পারো আমাকে? আর্টিকেল 123 কিসের সাথে ডিল করে? 123 কিসের সাথে ডিল করে? ইয়েস, ভেরি গুড, যারা বলতে পারছো। আর্টিকেল 123 ডিল করে অর্ডিন্যান্সের সাথে। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স কাকে বলে? যখন পার্লামেন্ট সেশনে না থাকে, তখন এক্সিকিউটিভের নেওয়া ডিসিশনটাকে বলা হয় অর্ডিন্যান্স। এটাকে বলা হয় অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ভারতের ক্ষেত্রে কে স্টার্ট করে প্রথম? কে বলতে পারবে ভারতে প্রথম অর্ডিন্যান্স কে স্টার্ট করে বা কোন সময় স্টার্ট হয়? এটা কিন্তু স্টার্ট হচ্ছে 1861-এর লর্ড ক্যানিং এর দ্বারা। লর্ড ক্যানিং এর দ্বারা 1861, লর্ড ক্যানিং। মনে রাখতে হবে, এই লর্ড ক্যানিং এর পরে, এই লর্ড ক্যানিং এই অর্ডিন্যান্স ছাড়া আর একটা জিনিস স্টার্ট করে, সেটাকে বলি পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম, এই দুটো স্টার্ট হয়। চলে আসছি পরেরটাতে। ক্লাস স্টার্ট করার সময় এসে গেছে আজকে। আমাদের ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম, সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে এরকম দাঁড়াবে অনেকটা। একদম টপে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। একদম টপে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাকে বলা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। বলা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তার নিচে আছে হাইকোর্ট, আর তার নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে একদম টপে আছে সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট। আশা করি কারোর কোনো সমস্যা হয়নি। তোমরা যখন ক্লাসে আসবে, প্লিজ জাস্ট আ মিনিট, এক্সকিউজ মি। তোমরা এই চ্যাপ্টারটাকে এই চ্যাপ্টারটাকে পড়ার জন্য সব থেকে ভালো হয় যদি তোমরা এই রিভিশন বুকলেটটাকেই ইউজ করো। এর বাইরে থেকে তোমার কোনো সমস্যা হবে না। নাও কি বলছি, আমাদের একটা সিঙ্গেল, আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি কেমন? সিঙ্গেল, ইউনিফাইড, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আবার আমি তোমাদেরকে একটা জায়গায় বলছি, আমাদের পাওয়ার্স গুলোকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া আছে। আমাদের স্টেটের পাওয়ার্স গুলোকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এই জুডিশিয়ারিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। প্রথমে আসে সুপ্রিম কোর্ট, একদম টপ। তার নিচে আসে হাইকোর্ট, আর একদম নিচে আসে বাকি সব সাবঅর্ডিনেট কোর্ট। বাকি সব সাবঅর্ডিনেট কোর্টগুলো দেখো। এবং আমরা বলছি আমরা সিঙ্গেল, ইউনিফাইড, ইন্ডিপেন্ডেন্ট
জুডিশিয়ারি। কেন আমরা কেন বলছি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ইউনিফাইড, এত কিছু কেন বলছি? বুঝতে হবে এখান থেকে যে আমাদের কোর্টগুলো কিন্তু আলাদা আলাদা হলেও তারা কিন্তু ইউনিফাইড, সিঙ্গেল। মানে তোমাকে একটা জিনিস জানতে হবে যে ভারতবর্ষ আর ইউএস এর মধ্যে ডিফারেন্সটা কি। চলো আমি তোমাদেরকে একটা ডিফারেন্স বলি। ইউএসএ তে কি হয়, ইউএসএ তে একটা ফেডারেল কোর্ট আছে, বা ওদের সুপ্রিম কোর্ট যেটা, এটা হচ্ছে সেন্টারে। আর ওদের প্রত্যেকটা রাজ্যে একটা করে এরকম সুপ্রিম কোর্ট আছে, বা ওদের একদম অ্যাপেক্স কোর্ট আছে রাজ্যের। ওদের রাজ্যেরও একটা করে অ্যাপেক্স কোর্ট আছে। ভারতবর্ষ আমেরিকার থেকে পপুলেশনে আমরা অনেক এগিয়ে, মানে অন্তত কিছুতে তো এগিয়ে আছি ভারতবর্ষ। তো পপুলেশন এত এগিয়ে থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু কখনোই বলেনি যে আমাদের কোডগুলো আলাদা আলাদা। অর্থাৎ কোডগুলো আলাদা আলাদা রয়েছে, একে অপরের উপর নির্ভরশীল নয়, তা কিন্তু নয়। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে কোডগুলো একে অপরের উপরে নির্ভরশীল। উই আর ইন্টারডিপেন্ডেন্ট ইয়েট ইন্ডিপেন্ডেন্ট। আবার বলছি দেখো, উই আর ইন্টারডিপেন্ডেন্ট ইয়েট ইন্ডিপেন্ডেন্ট। আমরা একে অপরের উপরে নির্ভরশীল কিন্তু আবার আলাদা। অর্থাৎ আমাদের কালকে বেঙ্গলের হাইকোর্ট এসে বলতে পারবে না যে আমরা কালকের থেকে আর ইন্ডিয়ান কনস্টিটিউশন মানবো না, আমরা আমেরিকার কনস্টিটিউশন মানবো, কেন আমাদের ইচ্ছা হয়েছে। নো, দিস ইজ নট পসিবল। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কোর্ট সেই কনস্টিটিউশন বা সেই রুলস গুলোই মেনে চলবে, যেটা যেটা সব থেকে অ্যাপেক্স কোর্ট মানছে। তো অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স অ্যাপেক্স কোর্ট বলছি আমি, অ্যাপেক্স মানে টপ। অ্যাপেক্স কোর্ট যেটাকে আমরা বলছি সুপ্রিম কোর্টকে, সেটা যেটা মেনে চলছে, আমাদের সব থেকে নিচে সাবঅর্ডিনেট কোর্ট তারাও একই নিয়ম মেনে চলছে। এরপরে আসছি, অ্যাডপ্টেড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা মনে রাখবা। গভর্নমেন্ট আমি পরে আসছি যখন, তখন এটাকে আমি এক্সপ্লেন করব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মনে রাখতে হবে আমাদের ফেডারেল কোর্টের লিনিয়েজটা। ভারতবর্ষে আগে কিন্তু সুপ্রিম কোর্ট ছিল না, যেটা ছিল সেটাকে বলা হতো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, যেটা ফর্ম হয়েছিল 1937-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে। এবার তোমাদের মধ্যে মনে প্রথম প্রশ্ন হিসাবে, স্যার আপনি তো ভুলভাল বলছেন, এটা কি দরকার আছে? সুপ্রিম কোর্ট তো হয়েছিল সেই 1773-তে। যার চিফ জাস্টিস ছিলেন, প্রথম চিফ জাস্টিস ছিলেন কি? এলিজা বা এলিয়া ইম্পে, তাই তো? এলিয়া ইম্পে। কিন্তু স্যার এইটা ফেডারেল কোর্টের কাজ করেনি, এটা ফেডারেল কোর্টের কাজ করেনি। বুঝতে হবে যে আমাদের তখন ভারতবর্ষটা তিনটে ভাগে বিভক্ত ছিল, মাদ্রাজ, বোম্বে অ্যান্ড কলকাতা। তো এই কলকাতার একটা সার্টেন এরিয়ার জন্যই তৈরি করা হয়েছিল সুপ্রিম কোর্টটা, টোটাল সব জায়গায় বা সারা ভারতবর্ষের জন্য তৈরি করা হয়নি। সারা ভারতবর্ষের জন্য যখন তৈরি করা হলো তাকে বলা হলো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে সবার? যদি হয়ে থাকে একটা থামস আপ দাও, যদি না হয়ে থাকে প্লিজ সে যে না হয়নি, ডাউট আছে, বা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আর যদি হয়ে গিয়ে থাকে অবশ্যই একটা থামস আপ জানাও। বাকিরা, বাকিরা বি আ পার্ট ইনটু দ্য ক্লাস, ক্লাসের ভিতরে বসে থাকলে রেসপন্ড করবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসে রয়েছো। ক্লাসটা অন করে ঘুমিয়ে পড়লে তো হবে না, না? এরপর আসছে আমাদের ফেডারেল কোর্ট যখন আমাদের স্বাধীনতা পেলাম সেটা। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, এই ফেডারেল কোর্টটাই পরবর্তীকালে হয়ে গেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যখন আমাদের স্বাধীনতা পেলাম। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রিভি কাউন্সিল আর ফেডারেল কোর্ট, প্রিভি কাউন্সিল বলে একটা ছিল কাউন্সিল, সেইটা আর ফেডারেল কোর্টকে রিপ্লেস করে আসলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কে আসলো? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যার প্রথম সিটিং হলো 1990 সালের 28শে জানুয়ারি, 1990 সালের 28শে জানুয়ারি। এবার আমাকে একটু বলো তো, প্রথম লোকসভা কবে মিট করে? প্রথম লোকসভা কবে মিট করে? প্রথম রাজ্যসভা কবে মিট করে? মানে সেখানে পার্লামেন্টে 13th মে 1952। দুটোই না একটা? দুটোই না একটা? ইয়েস, খুব ভালো। রাজ্যসভা লোকসভা দুটোই কিন্তু মিট করে 13th মে 1952-তে। যারা জানো না তারা জিনিসটা জেনে নাও, ক্লাসে বলা এই জিনিসগুলো কখনো ভুলবে না তোমরা। ঠিক আছে, এরপরে আসছি
জানুয়ারি 28 1950-তে মিট করেছিল সুপ্রিম কোর্টের প্রথম ইনাগুরাল সিটিং। তোমরা কমেন্ট করো তো, ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন, এটা তোমাদের রয়েছে। অলরাইট, এরপরে আসছে আমাদের এই জায়গাটা একটু দেখে রাখো। Unlike US, we do not have separate state and federal courts. One system rules them all. ঠিক আছে, আমেরিকার ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে। তো এডিকিউটি এখন কি করছে? স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি, ওয়ান ফলো, টু ফলো, এরকম করে দিচ্ছে না? তো এরকম বলতে পারে যে ইন্ডিয়াতে আমেরিকার মতন সেম স্টেট অ্যান্ড ফেডারেল দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট রয়েছে, এটা বলতে পারে, বলা যায় না। এডিকিউটির কোনো এখন এডিকিউটির কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নেই। এরপরে কি বলছে? সুপ্রিম কোর্ট বেঞ্চ স্ট্রেংথ, আর্টিকেল 124। আর্টিকেল 124 বলছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 124 কিসের সাথে ডিল করে? এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। কোনো অসুবিধা বুঝতে? সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট নিয়ে কে ডিল করে? আর্টিকেল 124। তাহলে আর্টিকেল 124 কি? এস্টাবলিশ করছে সুপ্রিম কোর্ট। জলদি একবার কমেন্ট করো তো 123 কি? আর্টিকেল 123 কিসের সঙ্গে আছে? আর্টিকেল 123 কি আছে? অর্ডিন্যান্স। আর্টিকেল 123 আছে অর্ডিন্যান্স, ভেরি গুড। প্রথম কে করে আমাদের ভারতবর্ষে অর্ডিন্যান্স? কে আনে প্রথম ভারতবর্ষে অর্ডিন্যান্স? কার সময় হচ্ছে? চটপট 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 চটপট, লোকাল ধরে যেতে হবে তাই তো আমার কাছে যেতে গেলে? ভেরি গুড, খুব ভালো। বাকিরা ঘুমাচ্ছ তো? ভালো করে ঘুমাও। নেক্সট, 1950 সালে আমাদের ছিল একটা চিফ জাস্টিস আর 7টা জাজ, টোটাল 8 জন। এখন হয়েছে একটা চিফ জাস্টিস, 33টা জাজ, টোটাল 34 জন। এবং মনে রাখতে হবে টোটাল স্যাংশনই আছে 34 জন। 34 জন জাজের জন্য স্যাংশন করে দেওয়া আছে। ঠিক আছে, 34 জন জাজের জন্য স্যাংশন করে দেওয়া আছে। এবার মনে রাখতে হবে যে আমাদের সুপ্রিম কোর্টের জাজ আছে তাকে ফর্মালি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে কাকে? আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাদে বাকি যে জাজগুলো আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিন্তু প্রেসিডেন্টের আমার চিফ জাস্টিস যে রয়েছে তার সঙ্গে কনসাল্ট করতে হবে। ভালো করে শোনো, যে চিফ জাস্টিস আছে তাকে অ্যাপয়েন্ট করছে আমাদের প্রেসিডেন্ট। এবং এই চিফ জাস্টিসের পরে বাকি যাদেরকে রয়েছে অ্যাপয়েন্ট করতে হবে তার জন্য কিন্তু চিফ জাস্টিসের সঙ্গে কনসাল্ট করতে হবে। কার কনসাল্ট করতে হবে? প্রেসিডেন্টের। অলরাইট, এখানে আসছে এজ লিমিট। সুপ্রিম কোর্টের জাজের এজ লিমিট হচ্ছে 65, অর্থাৎ 65 বছর অবধি তারা জাজ হতে পারবে। মনে রাখবা হাইকোর্টের হচ্ছে 62, হাইকোর্টের হচ্ছে 62, হাইকোর্টের হচ্ছে 62, হাইকোর্টের 62, সুপ্রিম কোর্ট 65, হাইকোর্ট 62। আর এই যে এজ ডিটারমিনেশনটা, এই এজ ডিটারমিনেশনটা কিন্তু হয়েছিল 15th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963 এর মাধ্যমে। 15তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963তেই এই এজটাকে ডিটারমাইন করে দেওয়া হয়েছে। আমাদের যে সিজিআই আছে, সেই সিজিআই কি করে? যদি রিজাইন করতে হয় তাহলে সে সিজিআই কিন্তু রেজিগনেশন যদি নিজে দেন তাহলে তিনি একটা রিটেন লেটার পাঠান। কাকে পাঠান? প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টের কাছে লেটার দিয়ে উনি রেজিগনেশন করতে পারেন। রিমুভালটা আমরা পরে পড়ছি, কারণ রিমুভালটা বিশাল বড়। ওকে, এলিজিবিলিটিটা আগে দেখে নাও। আমাদের সুপ্রিম কোর্টে জাজ হতে গেলে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, হাইকোর্টের জাজ 5 বছর পর পর 5 বছর থাকতে হবে, কিংবা হাইকোর্টের অ্যাডভোকেট পর পর 10 বছর, টানা 10 বছর, কনসিকিউটিভলি 10 বছর তোমাকে হাইকোর্টের অ্যাডভোকেট থাকতে হবে, কিংবা তোমাকে হাইকোর্টের জাজ থাকতে হবে পর পর 5 বছর, কিংবা একজন ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য প্রেসিডেন্টস পার্সোনাল এস্টিমেশন,
মানে প্রেসিডেন্টের চোখে তুমি একজন ডিস্টিংগুইশড জুরিস্ট, সেইটা তুমি হবে। যদি তাই হয় তাহলে তোমাকে সুপ্রিম কোর্টের জাজ বানানো যেতে পারে, যেতে পারে। নাও, এরপর কি বলা হয়েছে? রিমুভাল। আমি আগেই বললাম যে রিমুভালের কেসটা আমি পরের স্লাইডে পড়বো। দেখে নিচ্ছি পরের স্লাইডটা কি বলছে, তারপর আবার একটুখানি ব্যাক করে দেবো। আচ্ছা, এটা বলেই যাই, আমাদের ভারতবর্ষের প্রথম ফিমেল জাজ সুপ্রিম কোর্টের হয়েছিলেন উনিশশো 1998-তে। ঠিক আছে, 1998 না 89, সরি, 98, 89, 1989, 1989-এ হয়েছিলেন। মনে রাখবা, ওনার নাম ছিল ফাতিমা বিবি। এবং তারপরে ভারতবর্ষ কিন্তু কখনো সিজিআই পায়নি, ফিমেল সিজিআই পায়নি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফিমেল, সেটা কোনোদিনই তারা পায়নি। কিন্তু প্রথম ফিমেল চিফ জাস্টিস হয়েছিল, চিফ জাস্টিস না, জাস্টিস হয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্টের এই জাজ, তার নাম হচ্ছে ফাতিমা বিবি, ফাতিমা বিবি। নেক্সট আসছে রিমুভাল প্রসেস। জাজের রিমুভালটা দেখো, মজার কথা হচ্ছে জাজের রিমুভাল একজন প্রেসিডেন্টের রিমুভালের থেকেও কঠিন। দেখো, যদি জাজের রিমুভাল, মানে জাজ রিমুভ করা যায় কি অনলি কনস্টিটিউশনাল গ্রাউন্ডস, অনলি প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, এইটাই। ठीक है। तो देखो, जज साहब को हटाना कोई बच्चों का खेल नहीं है, जज साहब को हटाना कोई बच्चों का खेल नहीं है। একদম জাজের পজিশনটা এরকম লকারের মধ্যে না, একদম আটকে রাখা, যে ঠিক আছে কিচ্ছু করতে পারবে না জাজকে। তো অনলি কনস্টিটিউশনাল গ্রাউন্ডস, অনলি প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি, হয় ওনার মিসবিহেভিয়ারটাকে প্রুভ করতে হবে, ইনক্যাপাসিটি, তা না হলে কনস্টিটিউশনাল গ্রাউন্ডস। আর কি বলছে, যদি ইয়েস বলো, এই যে সুপ্রিম পার্লামেন্টে তাকে বের করে দেওয়া হয়, তখন সেটাকে করার জন্য মিনিমাম 50 জনের সাপোর্ট লাগবে আগে, মোশনটা আনার জন্য পার্লামেন্টে। ঠিক আছে, পার্লামেন্টে মোশনটা আনার জন্য 50 জন রাজ্যসভা মেম্বারের সাপোর্ট লাগবে, আর না হলে 100 জন লোকসভা মেম্বার। প্রেসিডেন্টের ক্ষেত্রে কতজন ছিল? 50টা না প্রেসিডেন্টের কাছে? এখানে কিন্তু হয়ে গেছে 100 জন। নেক্সট কি বলছে? ভোটিং নাইটমেয়ার। এবার ভাবো, প্রথমত আনা তো যাবেই না, তারপরে আনলে ধরো 100 জন আর 50 জন, এবার দেখো ভোটিংটা কিসের? রিকোয়ার্স আ স্পেশাল মেজরিটি ইন বোথ হাউস উইদিন সেম সেশন। ভীষণ মনে রাখবা এইগুলো, এইখান থেকেই কোশ্চেন আসবে, যে উইদিন সেম সেশন হতে হবে, একটা স্পেশাল মেজরিটি আনতে হবে। কোথায়? বোথ হাউস, দুটোই হাউস, দুটো হাউসেই আনতে হবে, স্পেশাল মেজরিটি আনতে হবে। এবং কি বলেছে তো, তাও তাও এর মধ্যে সেম সেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই সেশনেই আনতে হবে, এই সেশনেই আনতে হবে। তার মধ্যে কি বলছে দেখো, স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি নয়, মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ প্লাস 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ স্পেশাল মেজরিটি। তারপর কি বলা আছে দেখো, প্রেসিডেন্ট ইস্যুজ আ ফাইনাল এক্সিকিউটিভ অর্ডার ফর রিমুভাল। প্রেসিডেন্ট নাও বলতে পারে এখানে, এখানে প্রেসিডেন্ট লাস্ট মোমেন্টে নাও বলে দিতে পারে যে না, ওনাকে বের করা যাবে না। তাহলে দেখো জাজের রিমুভালটা কি টাফ, সেই জন্যই বলা হয়েছে না, जज साहब को निकालना कोई बच्चों का खेल नहीं है। কারোর কোনো ডাউট যদি না থাকে বলো ক্লিয়ার, তাহলে একটা থামস আপ। যদি ডাউট থাকে প্লিজ লেট মি নো, কাম অন চলো, give me a thumbs up, or if you have any doubt please ask me out. গ্রেট, গ্রেট, খুব ভালো, খুব ভালো। চলো, এরপর আসছে ওথ। দেখো, ওথ, ফিনান্সেস অ্যান্ড পোস্ট রিটায়ারমেন্ট। প্রথমেই আমি বলি ওথটা কি। ওথ ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য প্রেসিডেন্ট। এই যে জাজের ওথ হবে সুপ্রিম কোর্টের, সেটাকে অ্যাডমিনিস্টার করবে কিন্তু প্রেসিডেন্ট, সেটাকে অ্যাডমিনিস্টার করবে কিন্তু প্রেসিডেন্ট স্বয়ং। এরপরে কি বলছে? আর্টিকেল 124। আর্টিকেল 124 বলছে, জাজ, সুপ্রিম কোর্টের জাজ, ভালো করে দেখো, সুপ্রিম কোর্ট জাজ আর কমপ্লিটলি ব্যান্ড, আর কমপ্লিটলি ব্যান্ড ফ্রম প্র্যাকটিসিং অর প্লিডিং বিফোর এনি কোর্ট অর এনি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ইনসাইড ইন্ডিয়ান টেরিটরি। তারা ভারতের মধ্যে কোনো অথরিটি হোক, কোর্ট হোক, সামনে, সরি, প্লিড করতে পারবে না, প্লিড করতে পারবে না, অর্থাৎ ওরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে না।
কোথাও কোনো কোর্টে ওরা উকিল হিসাবে যেতে পারবে না। কারা যেতে পারবে না? সুপ্রিম কোর্টের জাজরা। তারপরে মানে কি বলছে, মানে যেখানে পয়সা, আসল কথাটা তো এটাই না, পয়সা কোথা থেকে আসছে মনে রাখবা, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসছে এর পয়সাটা। এনারা যে পয়সাটা পাবেন সেটা পাবো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আর্টিকেল কত নম্বর আর্টিকেল? কত নম্বর আর্টিকেল? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কামান, আই এম এক্সপেক্টিং দিস ওয়ান, আই এম এক্সপেক্টিং দিস অ্যান্সার। কত নম্বর আর্টিকেল আছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া? বলো 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 বলো, বলে ফেলো। কত নম্বর আর্টিকেল? দেখেছো কি অবস্থা? ইয়েস, ঠিক 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 ধরেছো, যদি মাথায় এসে থাকে তোমাদের। 266, তাই তো? 266 তো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, না কত? আরে আমাকে বলো তোমরা, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কত কত নম্বর আর্টিকেল আসে? আমি তো এটা নিয়েই যাব, চলো বলো, চেষ্টা করো, চেষ্টা করো। আরে আমি ঠিকই তো বলেছিলাম, 266, 266 কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। চলো এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলাম কিসের দিকে? এবার আসছে আমাদের আর্টিকেল 125। 124 কি বলছে? 124 এর মধ্যে আবার বলা হয়েছে যে পোস্ট রিটায়ারমেন্টে জাজরা কিন্তু কোনো চাকরি করতে পারবে না, অর্থাৎ রিটায়ার হয়ে গেল এবার আমি চাকরি করব, এরকম কিন্তু চলবে না। ওকে? কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবে না লকে, কোনো জায়গায় ল প্র্যাকটিস করবে না। অন্যান্য চাকরি করতে পারলে হ্যাঁ চাইলে হয়তো করতেও পারবে। তারপরে কি বলছে, মানি স্যালারি লিভস অ্যান্ড পেনশনস আর এক্সক্লুসিভলি ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট, অল এক্সপেন্সেস চার্জ ডাইরেক্টলি টু দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখতে হবে আমাদের সুপ্রিম কোর্টের জাজদের স্যালারি লিভ পেনশন এগুলো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে যাবে। মজার কথা জানবা হাইকোর্টের জাজের কি, হাইকোর্টের যে জাজরা না তাদের স্যালারি থাকে কনসলিডেটেড ফান্ড অফ স্টেটে, কিন্তু পেনশন থাকে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। দেখো, হেভি ইন্টারেস্টিং না? ভীষণ ইন্টারেস্টিং না? তাদের স্যালারি থাকে কনসলিডেটেড ফান্ড অফ স্টেটে, কিন্তু যখনই পেনশন চলে যায়, পেনশনটা চলে যায় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। ওকে? এবার ধরো যদি কখনো আমাদের সিজিআই না থাকে, 125 মানির কথা বলে 124 সেটিং আপ অন, সেটিং আপ অফ সুপ্রিম কোর্টের কথা বলছে। এবার এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে যদি, যদি কালকে আমাদের সিজিআই না থাকে তখন কি হবে, তব क्या होगा? तब क्या होगा? आर्टिकल 126 बोलते एक्टिंग सीजीआई, if the CGI seat is vacant or the CGI is unable to act, president designates an acting CGI। প্রেসিডেন্ট একজনকে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানাবেন, এবং তার পাওয়ার, তার সমস্ত ক্ষমতা ততটাই হবে যতটা আমাদের সিজিআই এর থাকে। সে ততটাই এনজয় করবে, ঠিক আছে? সে ততটাই এনজয় করবে যতটা নর্মাল সিজিআই করবে। আবার শুনে নাও, যদি সিজিআই না থাকে, ভ্যাকান্ট হয়, শরীর খারাপ হয়, না আসতে পারে, ওনার কাজগুলো উনি করতে পারছেন না, তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একজনকে অ্যাক্টিং সিজিআই ঘোষণা করে দেয়। অ্যাক্টিং সিজিআই, সিজিআই অ্যাক্টিং করবে না, সে সিজিআই হবে। ওকে? এবার আসছে তিনটে বিশাল বড় বড় কেস, চারটে কেস, সরি, চারটে বড় বড় কেস। মনে রাখবা, ভারতবর্ষের ক্ষেত্রে জাজ সিলেক্ট করা হয়, সাধারণত জাজদের পরীক্ষা হয় না, মানে সুপ্রিম কোর্টে জাজের পরীক্ষা হয় না, তাদেরকে সিলেক্ট করে। কে সিলেক্ট করে? একটা কলেজিয়াম সিলেক্ট করে। কলেজিয়াম মানে সুপ্রিম কোর্টের মধ্যেই সিনিয়র মোস্ট জাজদের একটা ছোট্ট গ্রুপ, তারা চুজ করে নেক্সট জাজ কে হবে সেইটাকে। তো কি বললাম আমি, আবার বলো, কলেজিয়াম কি জিনিস? কলেজিয়াম হলো একটা ছোট্ট গ্রুপ যারা চুজ করে পরবর্তী জাজ কে হবে, ঠিক আছে? তো এই সূত্রে আসে, এই সূত্রে আসে আমাদের প্রথম জাজ কেস 1982। দেখো, কলেজিয়াম এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল কথাই নয়, বা এটা কনস্টিটিউশনে কোথাও মেনশনই নেই। আমার একটা প্রশ্ন আছে, ইয়েস প্লিজ। কনস্টিটিউশনে এটা কিন্তু কোথাও মেনশনই নেই। প্লিজ রাইট ইট ডাউন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই ট্রাই টু অ্যান্সার ইট। প্রথম জাজ কেস হয় 1982 সালে, যেটা নাম হচ্ছে এসপি গুপ্তা কেস।
আবার মানে দুটো সাইড হয়, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, এই দেখো এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি এদের ভিতরে টাগ অফ ওয়ার। টাগ অফ ওয়ার মানে কি, দড়ি টানাটানি। আর এই দড়ি টানাটানিতে কে জিতবে এটা নিয়ে কেস চলে। তো প্রথম জাজ কেস, যার নাম এসপি গুপ্তা কেস, সেখানে বলা হয় যে দেখো, পরবর্তী জাজ যে হবে, ঝামেলাটা কি হচ্ছে বলতো? ধরো পরবর্তী জাজ কি হবে, আমি একটু আগে বললাম না, সেটার জন্য ওই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে পরবর্তী জাজকে, কিন্তু সাজেশন নেবে কার থেকে? সাজেশন নেবে সিজিআই এর থেকে। এবার প্রথমবারে কেস চলে এবং কেসের বরাবর এক্সিকিউটিভরা জিতে যায়, জিতে বলে জানা না, সিজিআই রিকমেন্ড করতে পারে কিন্তু বাইন্ডিং না সেটা। ভালো করে বুঝো, সিজিআই বলতে পারে যে ঠিক আছে এনাকে আপনি, আপনি প্রেসিডেন্ট স্যার বা ম্যাডাম যে হন না কেন, আপনি এনাকে, এক্স ওয়াই জেড লোক আছে তাকে আপনি সুপ্রিম কোর্টের জাজ বানান। কিন্তু প্রথম কেস বলে, 1982 এই এসপি গুপ্তা কেস বলে যে ঠিক আছে, বলতে পারে সিজিআই, সেটা বলতে পারে, কিন্তু প্রেসিডেন্ট মানবে না মানবে না সেটা তার পার্সোনাল ব্যাপার, সে নাও মানতে পারে। আমি বোঝাতে পারছি তোমাদের কথা? আমি বোঝাতে পারছি, সিজিআই যদি প্রেসিডেন্টকে বলে যে এক্স লোককে আপনি জাজ বানান, সিজিআই এর কথা প্রেসিডেন্ট শুনতেও পারে নাও শুনতে পারে, বাইন্ডিং নয়। বাইন্ডিং নয়, এটা বলেছে কে? এসপি গুপ্তা কেস। দেখো কেসটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। এক্সিকিউটিভ জুডিশিয়ারি জিতলো প্রথমটাতে, আমাদের এক্সিকিউটিভ। সেকেন্ড কেস হয়, সেকেন্ড কেসে জুডিশিয়ারি জেতে। তখন সেকেন্ড কেস 1993-তে আসে। তখন বলা হয় কনস্টিটিউশনাল কনসালটেশন লিগালি মিনস কনকারেন্স, অর্থাৎ সিজিআই প্লাস দুজন সিনিয়র মোস্ট জাজ এবং তাদের দিয়ে তৈরি হবে এই কলেজিয়ামটা। ওখানে রুল করা হয় যে না, একটা কলেজিয়াম তৈরি হবে যেখানে সিজিআই থাকবে এবং দুজন সিনিয়র মোস্ট জাজ থাকবে, এবং তারা যেটা বলবে তাদের কনসেনসাসটাই আমাদের প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং হবে, প্রেসিডেন্টকে সেটা মেনে চলতেই হবে। এটা হলো নিয়ম। ঠিক আছে, এটা সেকেন্ড জাজ কেসটা বলে। থার্ড জাজ কেস, থার্ড জাজ কেস ভালো করে শোনো। থার্ড জাজ কেস বলে যে না, ফরম্যাটটা হবে সিজিআই এবং চারজন সিনিয়র মোস্ট জাজ, অর্থাৎ কলেজিয়ামটাকে বড় বানানো হয়। থার্ড জাজ কেস, কলেজিয়ামটাকে বড় বানিয়ে সিজিআই প্লাস চার মানে টোটাল পাঁচজনের একটা বড় টিম বানায়। তো কোশ্চেন আসতে পারে, কোন জাজ কেসে কলেজিয়ামে সিজিআই এবং দুজন সিনিয়র মোস্ট জাজ ছিল? বলো, এটা তোমরা কমেন্ট করো। কোন জাজ কেসে কলেজিয়ামটাকে বাড়িয়ে সিজিআই এবং দুজন সিনিয়র মোস্ট জাজ এইটা রাখা হয়? কমান কমান কমান। আমি বলছি কোন জাজ কেস, ইয়ার লাগবে না, ইয়ার লাগবে না। চলো ইয়ার দিয়েছো, খুবই ভালো। সেকেন্ড জাজ কেস, খুবই ভালো দিয়েছো। সেকেন্ড জাজ কেস এটা বানানো হয়। এবার আসে ফোর্থ বা এই লাস্ট জাজ কেস। দেখো কি হয়, ভালো করে যাও। সেন্ট্রাল গভর্নমেন্ট তখন পাওয়ারে আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার আসে, এবং পাওয়ার এসে বলে কি যে দেখো আমরা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন কি করব? ন্যাশনাল, এই দেখো, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন, এটা তৈরি করব। NJAC, NJAC এটা স্টার্ট করব। এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে কলেজিয়াম থাকবে না, কলেজিয়াম থাকবে না, কিন্তু এই কমিশনটাই পরবর্তী জাজ করা হবে সেটা চুজ করবে, কলেজিয়ামটাকে শেষ করবে। এবার আসে সমস্যাটা, এটা নিয়ে সুপ্রিম কোর্টে হয়ে যায় কেস। সুপ্রিম কোর্ট বলে যে 99 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করা হয়েছিল, যার মাধ্যমে এনজেএসি তৈরি করা হয়েছে, এই কমিশনটা এটা আনকনস্টিটিউশনাল, এটা ভেঙে ফেলো, এটা চলবে না। এবার আমাকে একটু বলো তো, কত নম্বর আর্টিকেল ইউজ করে আমাদের সুপ্রিম কোর্ট এইটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছিল? বলতে পারবে তোমরা কত নম্বর আর্টিকেল ইউজ করেছিল? কত নম্বর আর্টিকেল ইউজ করে এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছিল এই 99তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 সালে? একটু ভাবো।
একটু ভাবো, পারবে? ওরা ইউজ করেছিল ওরা এই 99টাকে শেষ করে দেওয়ার জন্য ইউজ করেছিল আর্টিকেল 32। আর্টিকেল 32 জুডিশিয়াল রিভিউ, তাই না? ওরা জুডিশিয়াল রিভিউটা করেছিল এবং তারপরে বলেছে না, এটা তো ঠিক না। টেল মি, জুডিশিয়াল রিভিউটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ এই সিস্টেমটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউএসএ। মনে রাখবা, যত পার্লামেন্ট রিলেটেড জিনিস যত পার্লামেন্ট রিলেটেড জিনিস সেটা নিয়েছি আমরা ব্রিটেন থেকে। যত সুপ্রিম কোর্ট রিলেটেড কোনো কিছু হবে সেটা নিয়েছি আমরা আমেরিকা থেকে। কারণ আমেরিকার সুপ্রিম কোর্ট বিশাল পাওয়ারফুল, আর ব্রিটেনের পার্লামেন্টের কাছে অফুরন্ত পাওয়ার আছে। ঠিক আছে, চলে আসছি পরেরটাতে, গিয়ার্স অফ সুপ্রিম কোর্ট। তাহলে 125 অব্দি আমরা দেখেছি, 125 অব্দি দেখেছি আমরা। 126-এ দেখেছি আমরা কি? 126-এ সিজিআই এর কথা বলেছি আমরা, যে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস, রাইট? এবার আসছে 127, অ্যাডহক। অ্যাক্টিং আর অ্যাডহক দুটোর ভিতরে পার্থক্যটা দেখো। অ্যাডহক জাজেস ল্যাকিং আ কিউরাম, সিজিআই ক্যান বরো আ কোয়ালিফাইড হাই কোর্ট জাজ। মানে ধরো সুপ্রিম কোর্টে জাজরা হঠাৎ হঠাৎ করে সবাই মারা গেছে, বা কোনো কারণে ভ্যাকান্ট হয়ে গেছে, পর 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 সবার সিট চলে গেছে, এখন আর জাজ নেওয়া হচ্ছে না, মানে কলেজিয়াম সে নেবো আর একজনকে জাজ, সেটাই করতে পারছি না, কিন্তু হঠাৎ করে না জাজের দরকার পড়ে গেছে, যে না আমাদের কাছে 2-3 জন জাজ হলে খুব ভালো হতো। তখন কি হবে, কি হবে, এই বলে তৈরি করা হয় অ্যাডহক জাজ। অ্যাডহক জাজ কাদের বলা হয়? অ্যাডহক জাজ হচ্ছে তারা যারা, দেখো, যাদেরকে বড় করা হয় হাই কোয়ালিফাইড জাজ। মানে হাইকোর্টের তো একটা জাজকে ধরে নিয়ে আসা হবে, তো ধরে নিয়ে আসা বলতে কিডন্যাপ করে না, তাকে ভালোবেসে বলা হবে যে স্যার আপনি আসুন, সম্মানপূর্বক আপনি আসুন, এসে আমাদের এখানে কথা বলুন এবং আমাদের এখানে জাস্টিস হিসাবে কাজ করুন, মানে একজন জাজ হিসাবে কাজ করুন, অর্থাৎ একটা রিপ্লেসমেন্ট বা বলতে পারো সাবস্টিটিউট জাজ। অ্যাডহক মানে সাবস্টিটিউট হিসাবে কাজ করছে জাজ, সাবস্টিটিউট জাজ হিসেবে কাজ করছেন তিনি, কিন্তু মানে যে হাইকোর্টের জাজকে নিয়ে আসা হবে, এখানে আমি একটু এঁকে দেখাচ্ছি। ধরো সুপ্রিম কোর্টের সিট ফাঁকা, তখন সিজিআই তো ভাই বিশাল বিশাল, দেখো একদম কষ্টে পাচ্ছে, তখন সিজিআই এটা দেখলে আমাকে মারবে, কি এঁকেছেন আপনি। সিজিআই বলছে কি যে ঠিক আছে হাইকোর্টের একজনকে ধরে নিয়ে আসো, হাইকোর্টের একজন জাজ, সে খুব সুন্দর, খুব ভালো, হেভি হেভি সুন্দর করে সে ভার্ডিক্ট শোনায়, তাকে নিয়ে আসা হবে, তাকে বানানো হবে অ্যাডহক জাজ। অ্যাডহক মানে অ্যাক্টিং। না স্যার, অ্যাক্টিং আর এটার ভিতরে তো পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারো অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং না, এনাকে বলা হয় সাবস্টিটিউট বলতে পারো। সাবস্টিটিউট, সাবস্টিটিউট জাজ। এনার জায়গায় একটা ফাঁকা আছে, সেই জায়গাটা ভরার জন্য টেম্পোরারিলি উনি আসছেন, টেম্পোরারিলি উনি আসছেন, উনি কিন্তু থেকে যাবেন না এখানে, ওনার মামা বাড়ি না এটা। তাহলে আর্টিকেল 127 হচ্ছে, 127 হচ্ছে আমাদের অ্যাডহক জাজ। 124 হচ্ছে, 124 হচ্ছে সুপ্রিম কোর্ট ফর্ম করা। 125 হচ্ছে স্যালারিজ। 126 হচ্ছে তা আমাদের অ্যাক্টিং চিফ জাস্টিস। 127 হচ্ছে অ্যাডহক জাজ। 128 হচ্ছে রিটায়ার্ড জাজ। ধরো জাজ আরো দরকার পড়েছে, হঠাৎ একটা ইম্পর্টেন্ট দরকার পড়েছে, সিজিআই ক্যান ইনভাইট রিটায়ার্ড সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট জাজ টু সিট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ সুপ্রিম কোর্ট জাজ। অর্থাৎ সিজিআই এর কাছে পাওয়ার আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো জাজকে নিয়ে এসে সেখানে তাকে দিয়ে প্রিসাইড করার এবং অ্যাক্ট করানোর জাজ হিসাবে, অর্থাৎ অ্যাক্টিং জাজ হতে পারবেন কোনো একজন হাইকোর্টের জাজ। বুঝতে পারছি আমি কি বলেছি তোমাদেরকে? এই অবধি যদি কোনো ডাউট না থেকে থাকে বলো নো ডাউট, তাহলে বলো ইয়েস ডাউট। इतना नहीं सोचना है, इतना नहीं सोचना है। যদি প্রেসিডেন্টের ওথ হয় আর সিজিআই অ্যাবসেন্ট থাকে, অ্যাক্টিং চিফ জাস্টিস কে চুজ করবে আর ওথ কার কাছে নেবে প্রেসিডেন্ট, ইতেনা নেই সোচনা হ্যাঁ। যদি চিফ জাস্টিস না থাকে তো অ্যাক্টিং চিফ জাস্টিস আসবে, আর সে তাকে সবাই মিলে করবে, তা নাহলে সিনিয়র মোস্ট যে আছে সে চিফ জাস্টিস হয়ে যাবে। তো দেয়ার ইজ লট অফ পারমিটেশন এন্ড কম্বিনেশন। প্রেসিডেন্ট না থাকলে প্রেসিডেন্টের জায়গায় ভাইস প্রেসিডেন্ট সেটা করবে। তো এমন কোনো ইস্যুস নেই যে এরকমই হতেই হবে। আর এরকম সিচুয়েশন খুব কম হয়েছে ভারতবর্ষে, কিন্তু আই ডোন্ট রিমেম্বার কোনোটা হয়েছে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে। তো ইতনা নেই সোচনা না, এতটা ডিপে যেতে হবে না, জিনিসগুলো ভাবতে হবে। উই আর নট লুকিং ফর জুডিশিয়াল সার্ভিস এক্সামস, উই আর লুকিং ফর পেটি
कॉम्पिटिटिव एग्जाम्स, सो इतना डीप में नहीं जाना है भैया। এমন কোশ্চেন করছো যার জন্য আমার আমাকে আরটিআই করতে হবে। ঠিক আছে, এখন এটাকে আরটিআই করতে হবে আমাকে সুপ্রিম কোর্টে। স্যার, আপনাদের এরকম হলে আপনারা কি করবেন? আর সুপ্রিম কোর্ট থেকে আমাকে বললো চুপচাপ পড়ো তো, সুপ্রিম কোর্ট থেকে আমাকে রিপ্লাই দেবে চুপচাপ পড়তে বসো। বাট ইয়েস, ইউ হ্যাড আ ভেরি বিউটিফুল কোয়ারি, খুব সুন্দর, খুব মিষ্টি একটা কোয়ারি ছিল। চলো নেক্সট আর্টিকেল, আর্টিকেল 129। 129 বলে সুপ্রিম কোর্টকে অ্যাজ আ কোর্ট অফ রেকর্ড 2026 সালের, 2026 না সরি, 2025 সালের হয়ে যাওয়া সিজিএল এ এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা এসেছিল। সুপ্রিম কোর্টকে বলা হয়, কোন কোর্টকে বলা হয় বা কোন কত নম্বর আর্টিকেল মাধ্যমে বলা হয় যে সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড। জাজমেন্ট যেগুলো সুপ্রিম কোর্টে আসে এবং লিগাল প্রিসিডেন্টস সবকিছুই কিন্তু সেভ করা হয়। ভালো করে শোনো কি বলতে চাইছি এটা। সুপ্রিম কোর্টে ধরো কোন একটা জাজমেন্ট দিল, যে ফালানা ডিমগানা কেসে একটা জাজমেন্ট দেওয়া হলো, এক্স ওয়াই জেড জাজমেন্ট। এই জাজমেন্টটা দেওয়া মানে কিন্তু জাজমেন্ট শেষ হয়ে যায়নি, জাজমেন্ট একটা রেফারেল হয়ে গেছে। ধরো কালকে লোয়ার কোর্টে একটা কেস এসছে, সিমিলার কেস, তখন লোয়ার কোর্টের জাজকে উকিল বলবে যে অমুক কেসে অমুক জাজ এই ভার্ডিক্ট দিয়েছিলেন, যেহেতু দিয়েছিলেন উনি সুপ্রিম কোর্টে জাজ হিসাবে, তো আপনি নিজের মন মর্জি একটা দিয়ে দেবেন তাহলে যে হয়ে যাবে তা না, তাহলে উনি এরকম কেন করেছিলেন? তো এটা কি হয়, আমরা বলি না সহায়িকা, তো বেসিক্যালি ইট বিকামস আ সহায়িকা, একদম সহায়িকা হিসেবে কাজ করে। যে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা ভার্ডিক্ট লোয়ার কোর্টস গুলোর জন্য একটা একটা সহায়িকা। ক্লিয়ার সবার কাছে জিনিসটা কি? দেখো, অ্যাজ ইজি অ্যাজ পসিবল তোমরা জিনিসটাকে বুঝবা। যদি টাফ করো, তোমার বুঝতে টাফ হবে, সময় চলে যাবে, জিনিসটা শেষ হবে। ওকে, কোনো ডাউট এফ দি? এনি ডাউট? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি, যেখানে বলছি আর্টিকেল 130, যেটাকে বলছে অফিসিয়াল সিট। অফিসিয়াল সিট মানে হচ্ছে লোকেশন, অফিসিয়াল সিট মানে হচ্ছে লোকেশন। দেখো সুপ্রিম কোর্ট কোথায় আছে অবস্থিত? দিল্লিতে রয়েছে। কোথায় দিল্লিতে? একদম যমুনার পাড়ে, যমুনার একদম কাছে রয়েছে। এই সুপ্রিম কোর্টের লোকেশন তো রয়েছে ভাইয়া দিল্লি, কিন্তু মনে রাখতে হবে সিজিআই ক্যান চুজ অল্টারনেটিভ লোকেশন অনলি উইথ প্রেসিডেন্টস প্রায়ার অ্যাপ্রুভাল। প্রেসিডেন্ট যদি, সিজিআই যদি চায়, সিজিআই কিন্তু আমাদের এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডেও কোনো একটা জায়গাতে উনি সুপ্রিম কোর্ট চালু করে দিতে পারেন, কিচ্ছু না। উনি জাস্ট একটু বলবেন আর প্রেসিডেন্টের কাছে একটা পারমিশন নেবেন, আর প্রেসিডেন্ট সাধারণত দিয়েও দেবেন। উনি যে কোনো জায়গায় কোড বানাতে পারেন। তো ইট ইজ নট ইম্পর্টেন্ট অর নট এসেনশিয়াল যে সুপ্রিম কোর্টকে একমাত্র দিল্লিতেই হতে হবে। কালকে সুপ্রিম কোর্টের জায়গা কিন্তু চেঞ্জও করা যেতে পারে, কিচ্ছু না, জাস্ট একটা অ্যাপ্রুভাল নিতে হবে, এতটাই সোজা। ঠিক আছে, তো ইফ কোশ্চেন কামস লাইক দিস যে দ্য প্লেস অফ সুপ্রিম কোর্ট ক্যান নেভার বি চেঞ্জড, এটা কিন্তু ভুল কথা। সুপ্রিম কোর্টের জায়গাটা চেঞ্জ করা যেতে পারে। নেক্সট আসছে আমাদের আর্টিকেল 131। স্যার মাঝখানেরটা মিস করে গেছেন? না না না, 130, 131 হেভিওয়েট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো সেন্ট্রাল স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট, আদার স্টেটস, সুপ্রিম কোর্টের কাছে আছে অরিজিনাল জুরিসডিকশন। কি বলে বললাম? সুপ্রিম কোর্টের কাছে আছে অরিজিনাল জুরিসডিকশন। মানে কি? ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা ঝামেলা চলছে, যে তুমি আমাকে এটা দাওনি, তুমি আমাকে ওটা দাওনি, এটা হ্যান না তেন না, হ্যান না তেন না। ঠিক আছে, ধরো মোদি ভার্সেস, এক্সাম্পল দিচ্ছি, মোদি ভার্সেস মমতা, রেগে যেও না, যেটা হচ্ছিল কদিন আগে, মোদি ভার্সেস মমতা, মোদিজি ভার্সেস মমতা জি। চলো, তো যখন ঝামেলা হচ্ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে, ভিতরে কিন্তু, এর ভিতরে কিন্তু রেফারির কাজ করবে আমাদের সুপ্রিম কোর্ট, অর্থাৎ ওনার কাছে ক্ষমতা আছে এদের ডিসপিউটের উপরে প্রিজাইড করার, এদের ডিসপিউটের উপরে প্রিজাইড করার। তো সেটা সেন্টার স্টেট প্রবলেম হতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট তার সঙ্গে অন্য একটা স্টেট, বা স্টেট স্টেট প্রবলেম, যাই হোক না কেন, সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ আ গ্র্যান্ড ওল্ড ম্যান, সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ আ গ্র্যান্ড ওল্ড ম্যান অ্যান্ড কামস টু মিডিয়েট। সুপ্রিম কোর্ট মিডিয়েট করতে আসে, বা ওটার পরে ও জুরিসডিকশন রাখে। ঠিক আছে, অনেক সময় হাইকোর্ট এটা জুরিসডিকশন রাখে না, সেটা সুপ্রিম কোর্ট পেয়ে যায়। এরপরে কি বলছি আমরা দেখো, দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 ইন্ট্রোডিউস আর্টিকেল 131A।
131 এ ইন্ট্রোডিউস করেছিল। আচ্ছা, অরিজিনাল জুরিসডিকশন কি বললাম? সুপ্রিম কোর্টের এক্সট্রা পাওয়ার আছে এই সব সমস্যাগুলোর ভিতরে নিজে প্রিসাইড করা, ঠিক আছে। চলে আসছে 131 এতে। 131 এটা ভালো করে বসো। ইন্ট্রোডিউসড ইন 1976, দ্য ফেমাস 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসে গেছে কিন্তু এটা। তাহলে 131-এ ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স এসেছে। 131-এ এই আর্টিকেলটাকে আমাদের কনস্টিটিউশনে কত সালে আনা হয়? এটা আনা হয়েছিল 1976-এ। কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আনা হয়। এবার এই 131 করে এটা কি? এটা কি করেছিল? সুপ্রিম কোর্টকে দিয়েছিল এক্সক্লুসিভ অথরিটি। কিসের অথরিটি? অথরিটি ওভার হোয়াট? দ্য ভ্যালিডিটি অফ সেন্ট্রাল ল। দিস মিন সুপ্রিম কোর্ট alone held the master key to decide if a central law was constitutionally valid. একটা সেন্ট্রাল ল সেটা কি কনস্টিটিউশনালি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা চেক করতে পারতো সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্ট চেক করতে পারে সেটা কনস্টিটিউশনালি ভ্যালিড কি না। প্লট টুইস্ট শোনো, এত কিছু পড়ানোর পরে এটা আর নেই। রিপিলড ইন 1977। ও বলে দিয়েছিল খাতাম, টাটা, বাই বাই, রেস্ট ইন পিস। 131 এ, 131 এ এটাকে 43rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাতে বন্ধ করে দেওয়া হয়। ইট সার্ভাইভড বিয়ারলি ফর 1 ইয়ার। দ্য 43rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট স্ন্যাচড দ্যাট এক্সক্লুসিভ পাওয়ার রাইট ব্যাক, সেই পাওয়ারটাকে ব্যাক করে নিয়েছিল। তো 42nd শুরু হয়, 43rd শেষ হয়ে যায়। কেন বারবার বলছি? ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আর এটা কিন্তু নেই আর। তো দেখো 131 কি বলে দিয়েছে? জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, ফেডারেল ডিসপুটস, সেন্টার ভার্সেস স্টেট, স্টেট ভার্সেস স্টেট, এইসব ঝামেলা 131-এ আছে। 131-এ কি ছিল? এক্সক্লুসিভ অথরিটি ওভার সেন্ট্রাল লস রিপিলড বাই 43rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর এটা নেই, এটা কিন্তু আর নেই। ওকে, ওকে, এটা কিন্তু আর নেই। চলে আসছি আর্টিকেল 132-তে। 132 কি বলে? কনস্টিটিউশনাল ম্যাটার্স, মানে আমাদের এই দেখো অ্যাপিলেট পাওয়ার অ্যান্ড এসএলপি, ঠিক আছে। অ্যাপিলেট পাওয়ার, দাঁড়াও, অ্যাপিলেট পাওয়ার অফ সুপ্রিম কোর্ট কোথায় আছে বলছে? দেখো কি বলছে, কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল ম্যাটারে। কনস্টিটিউশনাল ম্যাটারে কিন্তু সুপ্রিম কোর্টের একটা কি রয়েছে? অ্যাপিলেট পাওয়ার রয়েছে। এর মানে কি? এর মানে কি? এরপরে দেখো আর্টিকেল 133, যেখানে বলা হচ্ছে সিভিল ল সুটস, প্রপার্টি, ম্যারেজ। আর্টিকেল 134, ক্রিমিনাল অ্যাপিলস, অর্থাৎ অ্যাপিলেট জুরিসডিকশন এই সেকশন গুলোতে আছে। অর্থাৎ তুমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারবা। কি বললাম? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারবা। এরপরে কি আছে দেখো, সুপ্রিম পাওয়ার আর স্পেশাল লিভ টু অ্যাপিল। আর্টিকেল 136 কি বলা হয়েছে? আ মেজর বা ম্যাসিভ ডিসক্রিশনারি পাওয়ার, সুপ্রিম কোর্ট ক্যান গ্র্যান্ট স্পেশাল লিভ টু এনি জাজমেন্ট, ডিক্রি অর সেন্টেন্স পাসড বাই এনি কোর্ট অর ট্রাইব্যুনাল ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে কোনো কোর্ট বা ট্রাইব্যুনালে দেওয়া কোনো জাজমেন্টের উপরে সে কথা বলতে পারে, এক্সেপ্ট মিলিটারি ট্রাইব্যুনাল অ্যান্ড আর্মড কোর্টস। মিলিটারি ট্রাইব্যুনাল অর্থাৎ ওই যে কোর্ট মার্শাল হয় যেটা, ওটায় কথা বলতে পারবে না, এবং আর্মড ফোর্সের কোর্ট এইখানে কথা বলতে পারবে না। এই বাদে সব জায়গায় পারবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা মিস করে গেছি, আর্টিকেল 135। আর্টিকেল 135 কি বলে? এটা বলে ফেডারেল কোর্ট পাওয়ার্স আর enshrined here। আর্টিকেল 135-এ ফেডারেল কোর্টের যে পাওয়ার রয়েছে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে। যদি আমি তোমাকে ডাইরেক্টলি যদি আমি তোমাদেরকে ডাইরেক্টলি কনস্টিটিউশন থেকে পড়ে শোনাই, ঠিক আছে, যদি আমি তোমাদের ডাইরেক্টলি কনস্টিটিউশন থেকেই পড়ে শোনাই, তাহলে আর্টিকেল 135 এরকম হবে যে জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার্স অফ ফেডারেল কোর্ট আন্ডার এক্সিস্টিং ল টু বি এক্সারসাইজেবল বাই দি সুপ্রিম। সহজ ভাষায় বললে বলা হয় যে যে জুরিসডিকশন বা যে পাওয়ার রয়েছে
ফেডারেল কোর্টের যেটা যা- যেটা রয়েছে সেটা পার্লামেন্ট যেগুলোকে মেনশন করছে, যা আনছে সেগুলোকে এক্সারসাইজ করতে পারবে আমাদের সুপ্রিম কোর্ট, সেগুলোকে এক্সারসাইজ করতে পারবে আমাদের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আর্টিকেল 137-এ, জুডিশিয়াল রিভিউ। 137 হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, কত নম্বর আর্টিকেল বলে যে আমাদের সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড? সুপ্রিম কোর্টের যে রয়েছে না, সুপ্রিম কোর্ট অ্যাজ আ কোর্ট অফ রেকর্ড, কত নম্বর আর্টিকেল বলে? চটপট বলো তো দেখি, চটপট বলো তো দেখি। আর্টিকেল 129, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, কি বললাম? আর্টিকেল 129 কি বলে? আমাদের সুপ্রিম কোর্টকে বলে একটা কোর্ট অফ রেকর্ড। মনে রাখবা এখানে আর্টিকেল 216 না, দত্তরি না, 216 না, 215, 215, আর্টিকেল 215। 215 বলে হাইকোর্ট অ্যাজ আ কোর্ট অফ রেকর্ড, অ্যাজ আ কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ হাইকোর্ট কিছু বললে সেটাকেও কিন্তু মান্যতা দেওয়া হয় অন্যান্য কোর্টে, অন্যান্য কোর্টে সেটাকেও কিন্তু মান্যতা দেওয়া হয়। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এখানে কি বলছি, অ্যাডাপ্টেড ফ্রম ইউএস কনস্টিটিউশন, the Supreme Court can overturn the Supreme Court can overturn and review its own previously delivered judgment। অর্থাৎ ধরো আজ থেকে অনেক দিন আগে, ওই যে যেমন এক্সাম্পলটা দিলাম কেসের গুলোতে, ফার্স্ট জাস্ট কেস যেখানে এক্সিকিউটিভ দিচ্ছে, সেকেন্ডটাতে আবার জুডিশিয়ারি দিচ্ছে, অর্থাৎ নিজের কথাই নিজে কেটে দিচ্ছে। মনে রাখবা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এটা অ্যালাউ করে যে সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্টের এগেনস্টেও যেতে পারে এবং ওভারটার্ন করে দিতে পারে, নিজের জাজমেন্টটাকেও ওভারটার্ন করে দিতে পারে। ক্লিয়ার? নিজের জাজমেন্টটাকেও কিন্তু ওভারটার্ন করে দিতে পারে। এখানে একটা লিখে রাখো, এখানে একটা লিখে রাখবা, আর্টিকেল 138, আর্টিকেল 138 মানে এনলার্জমেন্ট অফ দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। এটা একদম কনস্টিটিউশনের ভাষা, এনলার্জমেন্ট অফ জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট কিন্তু নিয়ম করে এই সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন, তার যে এরিয়াটা সেটা বাড়িয়ে দিতে পারে। ভালো করে শোনো, পার্লামেন্ট কিন্তু নিয়ম করতে পারে যে নতুন এরিয়াতেও সুপ্রিম কোর্ট এখানে কথা বলতে পারবে। তো সুপ্রিম কোর্টের পাওয়ার অফ জুরিসডিকশন বা এই যে জায়গাগুলোকেও রেফার করতে পারবে, সেই জায়গাটা কিন্তু অনেক বাড়িয়ে দিতে পারে। এটা কিন্তু আমাদের কি বলছে, এটা কিন্তু আমাদের সুপ্রিম এই আর্টিকেল আর্টিকেল 138-এর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার রয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলছে না, রিश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। চলো এটা আমরা আসছি একটু পরে কেন বলছি এই কথাটা, এই কথাটা কেন বলছে। 138 হচ্ছে হয়ে গেল। 139 কি বলছে? এক্সপ্যান্ডিং দ্য রিট, এক্সপ্যান্ডিং দ্য রিট, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট কিছু রিট ইস্যু করতে পারে কিসের আন্ডারে? আর্টিকেল 32 আন্ডারে কিছু রিট দিতে পারবে টু, সরি সরি সরি, মনে রাখবা আর্টিকেল 139, আর্টিকেল 139 কি করছে? আর্টিকেল 139 এম্পাওয়ার করছে, কাকে এম্পাওয়ার করছে? সুপ্রিম কোর্টকে। কিসের জন্য? রিট ইস্যু করার জন্য, রিট ইস্যু করার জন্য। স্যার রিট কোনগুলোকে বলে? আমাদের নেক্সট সেশনে আমরা একটা দেখেছি যেখানে আমরা রিটস গুলো নিয়ে আলোচনা করেছি। রিটস, স্পেশাল মেজরিটি, আমি আগেও বলেছিলাম এগুলো আমি পার্লামেন্টের সময় করাবো, অর্থাৎ এই পার্লামেন্ট পার্ট 5 এই চ্যাপ্টারটাতে করাবো। তো আমরা নেক্সট ক্লাসে রিটসটাকে আলোচনা করব। আর আমাদের এই পোর্শন থেকে যেটুকু বেঁচে থাকবে সেটুকু, উই আর ইন 23rd পেজ, সো উইল হ্যাভ আ কোয়াইট লং ডিউরেশন লেফট ইয়েট। তো ধরে নিবা আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করব। আর আমরা ইয়ে করব, কি বললাম নাম, রিডস গুলো শেষ করবো। অ্যান্ড প্লিজ গো থ্রু দ্য ওল্ড নোটস অ্যান্ড ওল্ড অ্যাসাইনমেন্টস,
সেগুলো পড়লে কিন্তু তোমরা পরের দিন ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। নাও, আর্টিকেল 141, 141, 141। এবার দেখো স্যার, আপনি 140 তো বাদ দিয়ে গেলেন, 140, 138 এগুলো ছোট ছোট। আর্টিকেল 140 ছিল অ্যান্সিলিয়ারি পাওয়ার্স, অ্যান্সিলারি পাওয়ার্স অফ সুপ্রিম কোর্ট, অ্যান্সিলারি পাওয়ার্স অফ সুপ্রিম কোর্ট কি বলছে দেখো, পার্লামেন্ট বাই ল মেক provisions for conferring upon supreme court such supplemental power not inconsistent with any of the provisions of this constitution as may appear to be necessary or desirable for the purpose of enabling the court more effectively to exercise the jurisdiction conferred upon it by or under this constitution। ধরে রাখবা, আর্টিকেল 140 অ্যান্সিলারি পাওয়ার্স অফ সুপ্রিম কোর্ট, খতম, ছেড়ে দাও, জাস্ট ছেড়ে দাও। যে জিনিস আমাকে ডিস্টার্ব করছে সেই জিনিস নিয়ে আমি অত ঘাটবই না। ওকে, আর্টিকেল 141 যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলে দিচ্ছি। কি বলা আছে, বাইন্ডিং প্রেসিডেন্ট, এ ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট ইজ ইনস্ট্যান্টলি বাইন্ডিং অন এভরি লোয়ার কোর্ট। কোনো ল যদি সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে তখন সেটা প্রত্যেকটা লোয়ার কোর্টের জন্য বাইন্ডিং, প্রত্যেকটা লোয়ার কোর্টের জন্য বাইন্ডিং। দেখো, এই জন্য বলছে রিশতে মে হাম তো হাম তোমারে বাপ লাগতে হে নাম হে শাহিনশাহ, সুপ্রিম কোর্ট টু অল লোয়ার কোর্টস, আর্টিকেল 141। তাহলে 141 হচ্ছে সেই আর্টিকেলটা যেটার মাধ্যমে প্রত্যেকটা ল সুপ্রিম কোর্টের দ্বারা ডিক্লেয়ার করা প্রত্যেকের জন্য বাইন্ডিং হয়ে দাঁড়াবে, প্রত্যেকের জন্য বাইন্ডিং হয়ে দাঁড়াবে। ডু ইউ গেট ইট? তোমরা কি বুঝতে পারছো? লাস্ট 142, আর্টিকেল 142 বলছে সুপ্রিম কোর্ট ক্যান পাস এনি ইউনিক ডিগ্রি নেসেসারি টু এনশিওর জাস্টিস ইন পেন্ডিং ম্যাটার্স। অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট ইন্ডিয়া ডিগ্রি পাস করতে পারে তাড়াতাড়ি জাস্টিস দেওয়ার জন্য। এনি এনি নেসেসারি জিনিস, এনি নেসেসারি ইউনিক ডিগ্রি পাস করতে পারে। ডিগ্রি মানে তো বলতে পারো ডিরেকশন, ডিরেকশন দিতে পারে। ঠিক আছে, তো আর্টিকেল 142 বলছে কমপ্লিট জাস্টিসের কথা। আর্টিকেল 143, ইউ হ্যাভ টু রিভাইজ হেয়ার, কিচ্ছু করার নেই। এই চ্যাপ্টার গুলো পার্ট ফাইভ থেকে নাম্বার তুলতে গেলে একটাই উপায় আছে, রিভাইজ। আর না হলে আর একটা উপায় আছে, যেটা হচ্ছে শর্ট ট্রিক, স্কিপ। এটা শর্ট ট্রিক, এটা হলে খুব ভালো হবে, মানে একদম কিছু পড়তে হবে না, না পড়ে বেরিয়ে যেতে পারবা। অ্যাডভাইজারি জুরিসডিকশন ওয়েন দ্য প্রেসিডেন্ট আস্কস, অর্থাৎ আর্টিকেল 143 এর কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। কি বলছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিজিআই এর কাছে দুই ধরনের কোশ্চেন করতে পারে, দুই ধরনের লিগ্যাল কাউন্সিল চাইতে পারে। ঠিক আছে, ক্যান সিক লিগ্যাল কাউন্সিল ফ্রম সুপ্রিম কোর্ট ইন টু ডিস্টিংক্ট সিনারিওস। প্রথম, প্রি কনস্টিটিউশনাল ট্রিটিস অর এগ্রিমেন্টস, কনস্টিটিউশনের হওয়ার আগের ট্রিটি বা কোনো একটা এগ্রিমেন্ট বা কনস্টিটিউশন রিলেটেড কোনো কিছু, এই একটা হতে পারে। আর ম্যাটার্স অফ জেনারেল পাবলিক ইম্পর্টেন্স, পাবলিক ইম্পর্টেন্সে কোনো একটা ম্যাটার রয়েছে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এই দুটোই হবে সিনারিও ওয়ান, সিনারিও টু। মনে রাখবা, সিনারিও ওয়ানে প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস দিতেই হবে, দিতেই হবে, তাকে বলতেই হবে কোনো একটা অ্যাডভাইস। কিন্তু এই সেকেন্ড সিনারিওটাতে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিতেও পারে, নাও দিতে পারে, দিতেও পারে নাও দিতে পারে, মনে হচ্ছে দেবো না আমি। আর দুটো ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট যে অ্যাডভাইস দেবে, সুপ্রিম কোর্ট যে প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে, সেই প্রেসিডেন্টের অ্যাডভাইসটা, সুপ্রিম কোর্টের সিজিআই এর অ্যাডভাইসটা কিন্তু বাইন্ডিং না, এটা কিন্তু বাইন্ডিং নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইসটা আমাদের প্রেসিডেন্ট মানতেও পারে, নাও মানতে পারে। ঠিক আছে, মানতেও পারে, নাও মানতে পারে। আচ্ছা, এখানে আর আমরা কয়েকটা জিনিস দেখে যাচ্ছি। উম, 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 উম। চলো, I'll add a paper here, I'll add a page here, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সেটা হচ্ছে আমরা এখানে শেষ করলাম 143, 144, আর্টিকেল 144 কি বলছে, সিভিল অ্যান্ড জুডিশিয়াল অথরিটিস
to act in aid of সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা সিভিল এবং জুডিশিয়াল অথরিটিস তাদের দায়িত্ব হচ্ছে তারা সুপ্রিম কোর্টে যেন হেল্প করে। আর আর্টিকেল 145 হচ্ছে রুলস অফ কোর্ট। রুলস অফ কোর্ট, কোর্টের কি রুলস হবে, রেগুলেশন হবে, সেটা কিন্তু প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল নিয়ে সুপ্রিম কোর্ট নিজের রুলস নিজে বানাতে পারে। সুপ্রিম কোর্ট নিজের রুলস নিজে বানাতে পারে। চলে আসছি পরেরটাতে, দ্য আলটিমেট বস, ইজ দ্য বস। সিজিআই অফ ইন্ডিয়া কি বলা হচ্ছে আর্টিকেল 146 এর আন্ডারে, সিজিআই ইজ রেসপন্সিবল ফর অ্যাপয়েন্টিং অল অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য সুপ্রিম কোর্ট। সিজিআই নিজে প্রত্যেকটা অফিসার এবং সার্ভেন্টস অফ সুপ্রিম কোর্টকে অ্যাপয়েন্ট করে। সার্ভেন্ট বলতে এখানে ঘর দর পরিষ্কার করার লোকের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে সার্ভেন্ট বলতে যারা সার্ভ করে, the persons who works here. The executive branch cannot force their own staff into Supreme Court. The CGI is the ultimate HR boss. তো ফান ফ্যাক্ট হচ্ছে এখানে সিজিআই হচ্ছে আলটিমেট, অর্থাৎ এক্সিকিউটিভ নিজের মতন করে কাউকে ঢুকিয়ে দেবো সুপ্রিম কোর্টে সে কাজ করবে হবে না। সিজিআই নিজে চুজ করবে এখানে যে কে সুপ্রিম কোর্টে কাজ করবে, কে এই পদটা নেবে, সেটা সিজিআই নিজে চুজ করে দেবে, রাইট? দ্য অ্যাপেক্স কোর্টস আর্মার, হাউ ডাজ দ্য সুপ্রিম কোর্ট প্রোটেক্ট ইটসেলফ ফ্রম আউটসাইড ইন্টারফারেন্স? এতক্ষণের পরে তোমাদের মাথায় এই প্রশ্নটা তো ঘোরাঘুরি করছেই ফর শিওর। কি বলা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাডমিনিস্ট্রেশন, 146 সুপ্রিম কোর্টকে পাওয়ার দেয় টু রান ইটস ওন হাউস, নো এক্সটার্নাল মেডলিং অ্যালাউড। বললাম না যে এখানে নিজের মতন চুজ করবে, নিজের মতন পাওয়ার রাখবে, সবকিছু নিজের মতন চলবে, তাই জন্য নিজস্ব নিজস্ব রুলস তৈরি করতে পারে। ঠিক আছে, নিজস্ব রুলস তৈরি করতে পারে, শুধু হায়ারিং এর ক্ষেত্রে না, এমপ্লয়মেন্ট টার্ম প্রত্যেকটা কোর্ট স্টাফ তাদের জন্য করতে পারে। ফ্রম ওয়ার্কিং আওয়ার্স টু রেসপন্সিবিলিটি দ্য সিজিআই ডিক্টেটস দ্য রুল বুক। অর্থাৎ এই যে এমপ্লয়মেন্টের যেটা চলবে সেটা সিজিআই দেখবে, সেটা সিজিআই দেখবে। ওয়ার ডাজ দ্য মানি কাম ফ্রম টু পে দ্য স্টাফ? অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ইনক্লুডিং স্টাফ স্যালারিজ অ্যান্ড পেনশন আর ডাইরেক্টলি চার্জ টু দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রত্যেকটা লোক যারা কাজ করে তাদের স্যালারিটা আসে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। নেক্সট কি বলা হচ্ছে, ওয়েন দ্য সুপ্রিম কোর্ট স্টাফস আস্ক অ্যাবাউট দের পেনশন, যখন পেনশন হয় তখন কি হবে মনে রাখবা, ইফ দ্য who pays Supreme Court staff administrative expense and pensions, you immediately click Consolidated Fund of India. पैसा ही पैसा होगा, Consolidated Fund of India। চট করে একটা রিপ্লাই করো আমাকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেল, আর কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেল? বাই চার্জিং এক্সপেন্স ডাইরেক্টলি টু দ্য কনসলিডেটেড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া মানে হচ্ছে তোমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে। কোর্ট যাতে কারোর ফেভারে গিয়ে বা বাজেটের চক্করে পেনশনের চক্করে কারোর ফেভারে রুল করে এটা নয়। ঠিক আছে, দেখো সিজিআই সেট করে, অ্যাপয়েন্টস করে স্টাফদেরকে এবং রুলস তৈরি করে, সেই রুলসের অনুযায়ী এই স্টাফরা স্যালারি পাচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এখান থেকেও স্যালারি পায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট এবং এখান থেকে স্টার্ট হচ্ছে তোমাদের হাইকোর্ট। সো আমি হাইকোর্টটা আজকে করবো না, হাইকোর্টে দেখে একটুখানি আছে হাইকোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট, এইটা একটুখানি আছে, বাট এটা আজকে আমি করবো না, নেক্সট দিনই করবো উইথ দ্য রেস্ট পার্ট অফ ইয়োর রিটস অ্যান্ড মেজরিটিস। ঠিক আছে, আজকের ক্লাসে কারোর কোনো ডাউট? 266 হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া হচ্ছে 267। সো যদি কারো কোনো ডাউট না থাকে, লেটস কল ইট আ ডে। প্লিজ ডু ইউ হ্যাভ এনি ডাউট? যদি না থাকে প্লিজ সে নো ডাউট। বাকিরা প্লিজ সে নো ডাউট, যদি ডাউট থাকে থাকো ভালো, যদি না থাকে নো ডাউট। সো থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, টিল উই মেট again, জয়, থ্যাংক ইউ, অ্যান্ড অফ কোর্স জয় হিন্দ।